আমাদের মন ঠিক কিভাবে কাজ করে? আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু যুগ যুগ ধরে মনোবিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। তো আজকে আমরা মনের দুটো খুবই পাওয়ারফুল থিওরি নিয়ে কথা বলবো, যা এই রহস্যটাকে দুটো একদম আলাদা অ্যাঙ্গেল থেকে দেখে। একদিকে আছে আমরা যা দেখি, যেভাবে সবকিছু গুছিয়ে নিই, আর অন্যদিকে আছে সেই সব জিনিস যা আমাদের নিজেদেরও গভীরে লুকিয়ে থাকে। চলুন মনের এই আকর্ষণীয় জগতে ডুব দেয়া যাক। কখনো কি এমনটা মনে হয়েছে যে আমাদের ব্রেন কিভাবে যেন হুট করে এলোমেলো জিনিসপত্রের মধ্যেও একটা চেনা প্যাটার্ন খুঁজে বের করে ফেলে? অথচ দেখুন, আমাদের নিজেদের গভীরতম ইচ্ছাগুলো সেগুলো কিন্তু আমাদের কাছ থেকেই আড়াল করে রাখে। অদ্ভুত না ব্যাপারটা? তো এই যে একটা ধাঁধা, এটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়। আর এই ধাঁধার সমাধান খুঁজতে আমরা দেখব গেস্টাল্ট আর ফ্রয়েডিয়ান থিওরি। আচ্ছা, তাহলে প্রথমেই আসা যাক গেস্টাল্ট সাইকোলজির কথায়। এই থিওরিটা মূলত আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের সজাগ মন, মানে আমাদের কনশিয়াস মাইন্ড, কিভাবে বাইরের দুনিয়াটাকে দেখে আর সব ইনফরমেশন গুছিয়ে নেয়। তো গেস্টাল্ট সাইকোলজি আসলে কি? একদম সহজ করে বললে এই থিওরিটা বলে যে আমাদের মন কোনো কিছুকে আলাদা আলাদা টুকরো হিসেবে দেখে না, বরং সে সব টুকরোগুলোকে একসাথে জুড়ে একটা মিনিংফুল, একটা কমপ্লিট ছবি তৈরি করে। মানে আমরা শুধু পাজলের টুকরোগুলো দেখি না, আমরা পুরো পাজলটা দেখি। এই যে বিখ্যাত কথাটা, এটাই গেস্টাল্ট থিওরির একেবারে মূল ভিত্তি। অংশগুলোর যোগফলের চেয়ে সম্পূর্ণটা অনেক বেশি। মানে অংশগুলোকে শুধু যোগ করলেই যা পাওয়া যায়, পুরো জিনিসটা তার থেকেও অনেক বেশি কিছু। ভাবুন তো, আমরা যখন কোনো কিছু দেখি তখন কি শুধু তার ছোট ছোট অংশগুলো যোগ করি? না, বরং আমাদের মন সবকিছু মিলিয়ে একটা সম্পূর্ণ নতুন মানে তৈরি করে, যা ওই আলাদা আলাদা টুকরোগুলোর মধ্যে ছিলই না। আসলে আমাদের ব্রেন কিন্তু বেশ চালাক। চারপাশের দুনিয়াটাকে খুব তাড়াতাড়ি আর সহজে বোঝার জন্য ও কিছু মেন্টাল শর্টকাটস ব্যবহার করে। এই নিয়মগুলোকেই বলা হয় গেস্টাল্ট সূত্র বা গেস্টাল্ট লজ। আর এগুলোর সাহায্যেই আমরা পৃথিবীকে এত গুছিয়ে দেখতে পাই। এখানে কয়েকটা দারুণ উদাহরণ আছে, যেমন ধরুন প্রক্সিমিটি বা নৈকট্য। মানে যে জিনিসগুলো কাছাকাছি থাকে, আমাদের মন সেগুলোকে একটা দল হিসাবে ধরে নেয়। তারপর আছে সিমিলারিটি বা সাদৃশ্য। এখানে একই রকম দেখতে জিনিসগুলোকে আমরা একসাথে এক গ্রুপে দেখি। ক্লোজার বা সম্পূর্ণতার ব্যাপারটা তো আরও মজার। আমাদের মন ভাঙা বা অসম্পূর্ণ ছবির ফাঁকগুলো নিজে নিজেই পূরণ করে একটা পুরো শেপ দেখে নেয়। আর সব শেষে ফিগার গ্রাউন্ড। এর মানে হলো আমরা একটা ছবির কোনটা মূল ফোকাস আর কোনটা তার ব্যাকগ্রাউন্ড সেটা সহজেই আলাদা করে ফেলতে পারি। ওকে, তো এতক্ষণ আমরা কথা বললাম আমাদের সজাগ মন নিয়ে, আমরা যা দেখি, যা বুঝি তা নিয়ে। এবার চলুন আলোচনার মোড়টা 180 ডিগ্রি ঘুরিয়ে দিই। এবার আমরা ঢুকব ফ্রয়েডিয়ান সাইকো অ্যানালাইসিসের সেই লুকানো, সেই গভীর জগতে, যেখানে কথা হবে আমাদের ভেতরের চালিকা শক্তি নিয়ে। সিগমুন্ড ফ্রয়েড নামটা তো সবারই শোনা। তিনি বিশ্বাস করতেন যে আমাদের পার্সোনালিটি আসলে আমাদের মনের গভীরে চলতে থাকা একটা গোপন যুদ্ধের ফল। তার মতে আমাদের আচরণের আসল চালিকা শক্তি কিন্তু আমাদের অচেতন মনে লুকিয়ে থাকা দমন করা ইচ্ছাগুলো। ফ্রয়েডের সবথেকে বিখ্যাত উপমাগুলোর একটা হলো এই আইসবার্গ বা হিমশৈল। ভাবুন তো, জলের ওপরে যে ছোট্ট চূড়াটা দেখা যায়, ওটা হলো আমাদের সচেতন বা কনশাস মাইন্ড। জলের ঠিক নিচেই আছে প্রি কনশাস লেভেল। এটাকে একটা ওয়েটিং রুমের মতো ভাবতে পারেন। এখানকার স্মৃতি বা চিন্তাগুলো আমরা একটু চেষ্টা করলেই মনে করতে পারি। কিন্তু আসল খেলাটা হলো জলের নিচে। আইসবার্গের যে বিশাল অংশটা লুকিয়ে আছে, সেটাই হলো আমাদের অচেতন বা আনকনশাস মাইন্ড। আর ফ্রয়েডের মতে এটাই আমাদের আচরণকে সবচেয়ে বেশি কন্ট্রোল করে। ফ্রয়েড আমাদের ব্যক্তিত্বকে 3টে ভাগে ভাগ করেছেন: ইদ, ইগো আর সুপার ইগো। ভাবুন তো, ইড হল আমাদের ভেতরের আদিম সত্তাটা, যার একটাই চাহিদা, আমার এখনই আনন্দ চাই। অন্যদিকে সুপার ইগো হল একজন কড়া হেডমাস্টারের মতো, আমাদের ভেতরের নৈতিক পুলিশ, যে সবসময় সমাজের নিয়মকানুন আর ঠিক ভুলের কথা মনে করিয়ে দেয়। আর বেচারা ইগো, ইগো হল সেই মাঝখানে থাকা ম্যানেজার, যে ঈদের লাগাম ছাড়া ইচ্ছা আর সুপার ইগোর কড়া শাসনের মধ্যে ব্যালেন্স করে চলার চেষ্টা করে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। ইগো ঠিক যেন একজন সার্কাসের খেলোয়াড়ের মতো দড়ির উপর ব্যালেন্স করছে। একদিকে আছে ইডের আদিম চাহিদাগুলো, অন্যদিকে সুপার ইগোর নৈতিকতার চাপ, আর তার সাথে তো বাইরের বাস্তব দুনিয়ার দাবি দাবা আছেই। বুঝতেই পারছেন, ইগোর পাঁচটা কিন্তু মোটেও সহজ না, খুবই কঠিন একটা জব। ফ্রয়েড বলতেন, এই যে ইড, ইগো আর সুপার ইগোর মধ্যে সারাক্ষণ একটা টানাটানি চলছে, এই কনফ্লিক্ট থেকেই আমাদের মধ্যে অ্যাংজাইটি বা উদ্বেগ তৈরি হয়।
আর এই দ্বন্দ্বগুলোর শিকড় প্রায় আমাদের ছোটবেলার কোনো না কোনো অমীমাংসিত অভিজ্ঞতার মধ্যে লুকিয়ে থাকে, আর শেষ পর্যন্ত এগুলোই কিন্তু আমাদের বড়বেলার ব্যক্তিত্বকে গড়ে তোলে। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার চলুন একটু প্র্যাকটিক্যাল দিকে তাকাই। এই দুটো পাওয়ারফুল থিওরিকে ক্লাসরুমে মানে শিক্ষার জগতে কিভাবে কাজে লাগানো যেতে পারে। শেখার ব্যাপারটাকে এই দুটো থিওরি দুটো একদম আলাদা চশমা দিয়ে দেখে। গেস্টাল্ট সাইকোলজি ফোকাস করে বাইরের দিকে, এর প্রশ্ন হলো কিভাবে ইনফরমেশন আরও পরিষ্কারভাবে প্রেজেন্ট করা যায়। অন্যদিকে সাইকোঅ্যানালিটিক থিওরির ফোকাসটা ভেতরের দিকে, সে জানতে চায় একজন স্টুডেন্ট এমন ব্যবহার কেন করছে, এর পেছনের কারণটা কি। তো দেখতেই পাচ্ছেন, একটা দেখছে কিভাবে, আরেকটা খুঁজছে কেন। ক্লাসরুমে গেস্টাল্টের আইডিয়াগুলো কিন্তু দারুণ কাজের। যেমন কোনো টপিককে টুকরো টুকরো করে না শিখিয়ে পুরো ছবিটা একবারে দেখানো, ডায়াগ্রাম বা চার্টের মতো ভিজুয়াল জিনিস ব্যবহার করা, স্টুডেন্টদেরকে প্যাটার্ন খুঁজে বের করতে হেল্প করা, যাতে তারা শর্টকাটে জিনিসটা বুঝে ফেলতে পারে। এই সবই কিন্তু গেস্টাল্ট প্রিন্সিপালের প্রয়োগ। আর এর রেজাল্ট শুনলে অবাক হবেন। একটা স্টাডিতে দেখা গেছে, যখন পড়াশোনার জিনিসপত্রে গেস্টাল্ট প্রিন্সিপালগুলো অ্যাপ্লাই করা হয়েছে, স্টুডেন্টদের তথ্য মনে রাখার ক্ষমতা প্রায় 20% বেড়ে গেছে। ভাবা যায়? তার মানে শেখানোর পদ্ধতিতে এই ছোট ছোট পরিবর্তনগুলো কত বড় একটা ডিফারেন্স তৈরি করতে পারে। অন্যদিকে সাইকোঅ্যানালিটিক থিওরি আমাদের মনে করিয়ে দেয় যে একজন স্টুডেন্টের ব্যবহারের পেছনে অনেক গভীর আনকনশিয়াস কারণ থাকতে পারে। এই থিওরিটা আমাদের শেখায় যে বাচ্চাদের ইমোশন প্রকাশের জন্য খেলাধুলা কতটা জরুরি। এটা স্কুলে মেন্টাল হেলথ নিয়ে সচেতনতা বাড়াতে সাহায্য করে, আর একটা সেফ আর সাপোর্টিভ পরিবেশ তৈরি করার উপর জোর দেয়, যেখানে বাচ্চারা মন খুলে কথা বলতে পারে। অবশ্যই এটা বলতেই হবে যে এই দুটো থিওরিরই কিন্তু সমালোচনা আছে। অনেকে বলেন গেস্টাল্ট থিওরি শুধু বর্ণনা দেয়, ব্যাখ্যা করে না। আবার ফ্রয়েডের থিওরিকে অনেকে অবৈজ্ঞানিক বলে থাকেন। কিন্তু এত সব সমালোচনার সত্ত্বেও একটা কথা সত্যি, মনকে বোঝার জন্য এই দুটোই আমাদের হাতে দুটো একদম আলাদা কিন্তু খুবই মূল্যবান টুলস তুলে দেয়। তাহলে সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমাদের পৃথিবীকে কোনটা বেশি আকার দেয়? আমাদের পারসেপশন, মানে আমরা দুনিয়াটাকে কিভাবে দেখি সেটা, নাকি আমাদের পার্সোনালিটি, মানে আমাদের ভেতরের সেই গোপন চালিকা শক্তি? এই প্রশ্নটা না হয় ভাবার জন্যেই তোলা থাকল। ক্লাসরুমের ভেতরে একজন ছাত্র বা ছাত্রীর মনের তালাটা খুলবেন কিভাবে? চলুন আজ আমরা শিক্ষামূলক মনোবিজ্ঞানের জগতে ডুব দিয়ে শেখার পেছনের রহস্যগুলো এক এক করে জেনে নেই। সত্যি করে বলুন তো, একজন শিক্ষার্থীর মাথার ভেতরে ঠিক কী চলে? এটা এমন একটা প্রশ্ন যা সব শিক্ষক, এমনকি শিক্ষার্থীরা নিজেরাও ভাবে। আজকের এই আলোচনায় আমরা সেই রহস্যময় জগতের ভেতরেই একটা সফর করতে চলেছি। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, শিক্ষায় মনোবিজ্ঞানের দরকারটা কি? দেখুন, শিক্ষার্থীদের যদি সত্যিই বুঝতে হয়, তাহলে সবার আগে শিক্ষা আর মনোবিজ্ঞানের মধ্যে যে একটা গভীর সম্পর্ক আছে সেটা বুঝতে হবে। শিক্ষামূলক মনোবিজ্ঞান হলো সেটাই যা আমাদের বুঝতে সাহায্য করে যে মানুষ ঠিক কিভাবে শেখে। এর মধ্যে পড়ানোর পদ্ধতি, শেখানোর প্রক্রিয়া, এমনকি এক একজনের শেখার ধরনে যে পার্থক্য থাকে, সেই সব কিছুই চলে আসে। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। মানে আসল ব্যাপারটা হলো, এই মনোবিজ্ঞানী শিক্ষকদের সাহায্য করে শিক্ষার্থীদের মনোভাব, তাদের আগ্রহ, তাদের প্রয়োজন আর তাদের আচরণগুলোকে বুঝতে। শুধু ওপর ওপর থেকে নয়, একেবারে সচেতন, অবচেতন, এমনকি অচেতন স্তর থেকেও। এটা শিক্ষকদের হাতে এমন একটা টুল তুলে দেয় যা দিয়ে তারা শুধু বাইরের আচরণ নয়, তার পিছনের কারণটাও দেখতে পান। চলুন এবার আমরা মনের আরও গভীরে যাই, সেই সব লুকানো অংশগুলো দেখব যা আমাদের আচরণকে পেছন থেকে নিয়ন্ত্রণ করে। আর এর জন্য আমরা যে চশমাটা পরব তার নাম হল মনোবিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি বা সাইকোঅ্যানালিটিক্যাল লেন্স। ব্যাপারটা বুঝতে হলে চলুন সিগমুন্ড ফ্রয়েডের সেই বিখ্যাত কথাটা শুনি। মন হলো একটা আইসবার্গের মতো, যা 7 ভাগের মাত্র 1 ভাগ জলের ওপরে ভাসে। ভাবুন একবার, এই অসাধারণ উপমাটাই আমাদের অচেতন মনের বিশালতার একটা ধারণা দিয়ে দেয়। ফ্রয়েডের থিওরি অনুযায়ী আমাদের মনকে 3টে স্তরে ভাগ করা যায়। একদম ওপরে আছে চেতন বা কনশাস মন, মানে আমরা এই মুহূর্তে যা কিছু নিয়ে ভাবছি। তার ঠিক নিচে আছে প্রাকচেতন বা প্রিকনশাস, যেখানে থাকা স্মৃতিগুলো আমরা একটু চেষ্টা করলেই মনে করতে পারি। আর সবথেকে বড়, জলের নিচে ডুবে থাকা অংশটা হল অচেতন বা আনকনশাস। আমাদের সব লুকানো ইচ্ছা, ভয় আর চিন্তাগুলো এখানেই থাকে, আর অজান্তেই আমাদের চালনা করে।
ফ্রয়েড কিন্তু এখানেই থামেননি, তিনি আরও গভীরে গিয়ে আমাদের ব্যক্তিত্বের 3টে অংশের কথা বলেছেন, যারা সারাক্ষণ একে অপরের সাথে বোঝাপড়া করে চলেছে: ইড, ইগো আর সুপার ইগো। ইড হলো আমাদের ভেতরের আদিম সত্তা, ইগো হলো বাস্তবতার ম্যানেজার, আর সুপার ইগো হলো আমাদের নৈতিকতার প্রহরী। এদের মধ্যে চলে সব বোঝাপড়া। আচ্ছা, এই 3টেকে আর একটু সহজ করে বুঝি, কেমন? ঈদ হল আমাদের ভেতরের শিশুটার মতো, যে শুধু আনন্দ চায়, যেমন একটা বাচ্চা খিদে পেলে না খাওয়া পর্যন্ত কেঁদেই চলে। ইগো হল সেই প্রাপ্তবয়স্ক সত্তা যে বাস্তবতাকে বোঝে, সে ঈদকে বলে, একটু অপেক্ষা করো, খাওয়ার সঠিক সময় হোক। আর সুপার ইগো হল আমাদের ভেতরের বিবেক বা নৈতিক পুলিশ, যে কোনো অন্যায় করলে আমাদের মনে অপরাধবোধ জাগিয়ে তোলে। তো মনের ভেতরের দুনিয়া থেকে এবার একটু বাইরে আসা যাক, সেই সব আচরণের দিকে নজর দেওয়া যাক যা আমরা খালি চোখে দেখতে আর মাপতে পারি। আর এখানে আসছে আচরণবাদ বা বিহেভিয়ারিজম। কিন্তু যে আচরণগুলো আমরা সরাসরি দেখতে পাচ্ছি, সেগুলোর কি হবে? মনোবিশ্লেষণের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আচরণবাদীরা বলেন, আমাদের ভেতরের জগৎ নয়, বরং আমরা আমাদের পরিবেশের সাথে চলতে গিয়েই শিখি। বিহেভিয়ারিজমের একদম গোড়ার কনসেপ্টটাই হল ক্লাসিক্যাল কন্ডিশনিং। এর মানে হল অ্যাসোসিয়েশন বা সংযোগের মাধ্যমে শেখা, যেখানে একটা সাধারণ নিরপেক্ষ জিনিসের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিসের সংযোগ তৈরি হয়ে যায়। প্যাভলভের সেই বিখ্যাত কুকুরের পরীক্ষাটা ভাবুন। প্রথমে কুকুরটা শুধু খাবার দেখলেই লালা ফেলত, ঘণ্টার শব্দে কিচ্ছু হতো না। এরপর দিনের পর দিন খাবার দেওয়ার ঠিক আগেই একটা ঘণ্টা বাজানো হতে থাকল। শেষ পর্যন্ত কি হলো? কুকুরটা ঘণ্টার শব্দ আর খাবারকে এক করে ফেলল। তারপর থেকে শুধু ঘণ্টার শব্দ শুনলেই তার মুখ থেকে লালা পড়ত। এটাই হলো ক্লাসিক্যাল কন্ডিশনিং। শুধু কি সংযোগের মাধ্যমে শেখা হয়? না, আচরণের ফলের উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। একেই বলে অপারেন্ট কন্ডিশনিং। এখানে সোজা হিসাব, কোনো কাজের জন্য যদি পুরস্কার পাওয়া যায় তাহলে সে কাজটা করার ইচ্ছে বাড়ে, আর যদি শাস্তি হয় তাহলে কমে। ক্লাসরুমে এর একটা দারুণ সহজ উদাহরণ আছে কিন্তু। ধরুন, কোনো শিক্ষার্থী সঠিক উত্তর দিল, আর শিক্ষক বললেন, বাহ, খুব ভালো। এই যে প্রশংসা, এটাই হলো পজিটিভ রিইনফোর্সমেন্ট। এর ফলে ওই শিক্ষার্থীর ভবিষ্যতে আবার উত্তর দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আমরা মনের ভেতরটা দেখলাম, বাইরের আচরণও দেখলাম, কিন্তু শেখাটা কি সবসময় এত যান্ত্রিকভাবে ধাপে ধাপে হয়, নাকি কখনো কখনো হঠাৎ করে মাথার মধ্যে একটা বাল্ব জ্বলে ওঠে? এখানেই আসছে গেস্টাল্ট মনোবিজ্ঞান। গেস্টাল্ট সাইকোলজির মূল কথা হল, আমরা কোনো জিনিসকে আলাদা আলাদা টুকরো হিসেবে দেখি না, বরং একটা সম্পূর্ণ বা সামগ্রিক চিত্র হিসেবে দেখে। এটা সৃজনশীল এবং অনুসন্ধানমূলক শেখার উপর খুব জোর দেয়। এদের মূল অস্ত্রটাই হল ইনসাইট লার্নিং বা অন্তর্দৃষ্টির মাধ্যমে শেখা। মানে কোনো সমস্যার সমাধান নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ করে যে উপলব্ধিটা হয়, সেই বিখ্যাত আহা বা ইউরেকা মুহূর্ত। এটা কিন্তু বারবার চেষ্টা করে ভুল করার থেকে একদম আলাদা। কোহলারের শিম্পাঞ্জির পরীক্ষাটার কথা বলি। সুলতান নামের একটা শিম্পাঞ্জিকে একটা খাঁচায় রাখা হয়েছিল, আর কলাগুলো ছিল তার নাগালের বাইরে। খাঁচায় কয়েকটা ছোট ছোট লাঠি ছিল, কিন্তু কোনোটাই কলা পর্যন্ত পৌঁছানোর মতো লম্বা ছিল না। সুলতান অনেকক্ষণ এটা ওটা দিয়ে চেষ্টা করে হাল ছেড়ে দিল। তারপর চুপচাপ বসে পুরো পরিস্থিতিটা দেখতে লাগলো। আর হঠাৎই ওর মাথায় বুদ্ধিটা খেলে গেল। ও দুটো ছোট লাঠিকে একটার ভেতরে আরেকটা ঢুকিয়ে একটা লম্বা লাঠি বানালো, আর কলাগুলো পেড়ে আনলো। এটাই হলো সেই আহা মুহূর্ত। তো এতক্ষণ আমরা যে 3কে বড় বড় থিওরি নিয়ে কথা বললাম, সেগুলোকে এবার এক জায়গায় আনা যাক। চলুন দেখি একজন শিক্ষক কিভাবে এই সব ধারণাগুলোকে মিলিয়ে নিজের একটা সাইকোলজিক্যাল টুলবক্স তৈরি করতে পারেন। ধরুন, সাইকো অ্যানালিসিস থেকে আমরা কি নিতে পারি? প্রথমত, এটা বোঝা যে অনেক আচরণের পেছনেই কিন্তু অচেতন কারণ থাকতে পারে। তাই ক্লাসে খেলার মাধ্যমে আবেগের প্রকাশের সুযোগ করে দেওয়া, একটা নিরাপদ এবং সাপোর্টিভ পরিবেশ তৈরি করা, আর মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা খুবই জরুরি। আবার বিহেভিয়ারিজম আমাদের কি শেখাচ্ছে? এটা শেখাচ্ছে যে প্রশংসা বা ছোট ছোট পুরস্কারের মতো পজিটিভ রিইনফোর্সমেন্ট দিয়ে ভালো আচরণকে উৎসাহ দেয়া যায়। আর যে কোনো বড় বা কঠিন কাজকে যদি ছোট ছোট ধাপে ভাগ করে দেয়া হয়, তাহলে শিক্ষার্থীদের জন্য সেটা অনেক সহজ হয়ে যায়। আর গেস্টাল্ট সাইকোলজি আমাদের মনে করিয়ে দেয় যে শিক্ষার্থীদের শুধু তথ্য নয়, বরং তথ্যের মধ্যেকার সম্পর্কটা বা বিগ পিকচার দেখতে শেখানো উচিত। এমন সব কাজ ডিজাইন করতে হবে যা সমস্যা সমাধান আর নতুন কিছু ভাবার ক্ষমতা বাড়ায়, যাতে তারা নিজেরাই তাদের আহা মুহূর্তগুলো খুঁজে পায়। এখন যেহেতু এই টুলবক্সটা আমাদের হাতে, একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক।
এই যে তিনটে দৃষ্টিভঙ্গি, মনের গভীরের কথা বলা সাইকো অ্যানালিসিস, বাইরের আচরণের কথা বলা বিহেভিয়ারিজম, আর হঠাৎ উপলব্ধির কথা বলা গেস্টাল্ট, এদের মধ্যে কোনটা আপনার নিজের শেখার ধরনকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? উত্তরটা যাই হোক, এটা পরিষ্কার যে শেখার জগৎটা সত্যিই অনেক বড় আর বৈচিত্র্য।